ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর সিজনের প্রথম ম্যাচ শুরুর আগেই সামনে এসেছে একটি বড় খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুই দলের ফাইনাল প্লেইং 11 প্রায় ঠিক হয়ে গেছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, দুই দল থেকেই কয়েকজন বড় তারকা খেলোয়াড় প্রথম ম্যাচ থেকে বাদ পড়তে পারেন। হ্যাঁ, এই ম্যাচটা শুধু একটা সাধারণ ম্যাচ নয়, বরং শুরু থেকেই যেন করো বা মরো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারণ সিজনের প্রথম ম্যাচই অনেকটা ঠিক করে দেবে কোন দলের মনোভাব কতটা শক্তিশালী। আর যখন কথা আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির, তখন চাপটা স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়ে যায়। কোচ এবং ম্যানেজমেন্ট এইবার কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠছে, আবার কিছু সিদ্ধান্ত ম্যাচের পুরো গতিপথ বদলে দিতে পারে। এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো আরসিবি এবং এসআরএইচের সম্পূর্ণ সম্ভাব্য প্লেইং 11, সেই সঙ্গে 3টি বড় পরিবর্তন যা দলের ভারসাম্য পুরো বদলে দিয়েছে, এবং শেষ পর্যন্ত কোন দলের পাল্লা ভারী থাকতে পারে সেটাও আলোচনা করা হবে। তবে তার আগে যদি আপনি চান আপনার প্রিয় দল এই সিজনে দুর্দান্ত শুরু করুক, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। 2026 সালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 28শে মার্চ, যেখানে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30 এবং এটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আরসিবির হোম গ্রাউন্ড। এই মাঠটি সেই বিখ্যাত জায়গা যেখানে রান বৃষ্টি হয়, 4 ছক্কার ঝড় ওঠে এবং ব্যাটসম্যানদের আধিপত্য স্পষ্ট দেখা যায়। ছোট বাউন্ডারি এবং ফ্ল্যাট পিচের কারণে এখানে 200-র বেশি রান করা খুবই সাধারণ ব্যাপার, অনেক সময় স্কোর 220 বা 230 ও ছাড়িয়ে যায়। এখন একটু ভাবুন, একদিকে আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর অন্যদিকে এসআরএইচের বিস্ফোরক টপ অর্ডার, যার ফলে দর্শকরা একটি হাই স্কোরিং থ্রিলার দেখতে পারেন। এখন যদি আরসিবির প্লেইং 11-এর দিকে নজর দেওয়া যায়, তাহলে ওপেনিংয়ে নামতে পারেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। কোহলির জন্য এটি তার হোম গ্রাউন্ড, আর তিনি যখনই চিন্নাস্বামীতে খেলেন তখন তার এক আলাদা রূপ দেখা যায়। এই পিচ এবং ছোট বাউন্ডারি তার খেলার সঙ্গে পুরোপুরি মানানসই, তাই এখানে তিনি প্রায় বড় ইনিংস খেলেন। অন্যদিকে ফিল সল্ট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। যদি এই দুজন পাওয়ার প্লেতে জমে যান, তাহলে প্রতিপক্ষ বোলারদের জন্য শুরুটাই কঠিন হয়ে উঠবে, কারণ একদিকে সল্টের আগ্রাসী খেলা আর অন্যদিকে কোহলির ক্লাস যে কোনো দলের জন্য বড় বিপদের কারণ হতে পারে। 3 নম্বরে নামতে পারেন দেবদাট পাদিক্কাল, যার মধ্যে লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে এবং তিনি টপ অর্ডারে স্থিরতা এনে দিতে পারেন। ওপেনিং ভালো হলে তিনি রান রেট ধরে রাখতে পারবেন, আর যদি দ্রুত উইকেট পড়ে যায় তাহলে ইনিংস সামলানোর দায়িত্বও নিতে পারবেন। 4 নম্বরে থাকবেন দলের অধিনায়ক রজত পাটিদার, যার ওপর এইবার দ্বিগুণ দায়িত্ব, কারণ একদিকে ব্যাটিং এবং অন্যদিকে নেতৃত্বের চ্যালেঞ্জ সামলাতে হবে। গত সিজনে তার পারফরম্যান্স নজর কেড়েছিল, কিন্তু এবার ধারাবাহিকতা দেখানোর বড় পরীক্ষা হবে। এরপর মিডল অর্ডারে থাকবেন টিম দাভিদ এবং জিতেশ শর্মা, যারা দলকে শক্তিশালী করবে। টিম ডেভিড তার পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত, বিশেষ করে ডেথ ওভারে কয়েকটি বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে জিতেশ শর্মাও আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসেবে দলকে বাড়তি ভারসাম্য দেন। যদি এই মিডল অর্ডার ক্লিক করে, তাহলে আরসিবি খুব সহজেই 200-র বেশি স্কোর করতে পারে, বিশেষ করে এই ধরনের হাই স্কোরিং মাঠে। নিচের অর্ডারে থাকবেন রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার, যারা দলকে সম্পূর্ণ ভারসাম্য দেবে। রোমারিও শেফার্ড একজন শক্তিশালী অলরাউন্ডার, যিনি ব্যাট এবং বল দুই দিক থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে ডেথ ওভারে তার ব্যাটিং খুবই বিপজ্জনক, যেখানে তিনি বড় শট মেরে দ্রুত রান বাড়াতে পারেন এবং পাশাপাশি বোলিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ক্রুনাল পান্ডিয়া দলে স্পিন এবং অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ সংমিশ্রণ নিয়ে আসেন, যা মাঝের ওভারগুলোতে খুব কাজে লাগে, এবং ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা নতুন বলে আরসিবিকে দারুণ শুরু দিতে সাহায্য করবে। আরসিবির মিডল ওভারগুলিতে তিনি কিফায়তি বোলিং করার পাশাপাশি প্রয়োজনে গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিতে পারেন। ব্যাটিংয়েও তিনি দলের জন্য মূল্যবান রান যোগ করার ক্ষমতা রাখেন, যার ফলে লোয়ার অর্ডার আরও শক্তিশালী হয়ে ওঠে। ভুবনেশ্বর কুমার দলের অন্যতম অভিজ্ঞ পেস বোলার। নতুন বলে সুইং করানোর তার দক্ষতা আজও দুর্দান্ত, এবং তিনি ম্যাচের শুরুতেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেন। একই সঙ্গে ডেথ ওভারেও তার নিখুঁত লাইন ও লেংথ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই 3 জন খেলোয়াড়ের উপস্থিতিতে আরসিবির লোয়ার অর্ডার অনেকটাই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দেখায়, যা যে কোনো পরিস্থিতিতে দলকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করতে পারে।
এইবার বোলিং বিভাগে একটি বড় পরিবর্তন দেখা গেছে, কারণ জশ হ্যাজেলউড দলে নেই এবং তার অনুপস্থিতি আরসিবির জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আসলে হ্যাজেলউড এখনও পুরোপুরি চোট থেকে সেরে উঠতে পারেননি, সেই কারণেই তাকে এই ম্যাচে রাখা হয়নি। তার জায়গায় এখন সুযোগ পেয়েছেন সুয়াস শর্মা, যিনি তার মিস্ট্রি স্পিনের জন্য পরিচিত। তার সঙ্গে জ্যাকব ডাফি বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন। হ্যাজেলউডের মতো অভিজ্ঞ পেস বোলারের অনুপস্থিতি অবশ্যই দলের ভারসাম্য কিছুটা কমিয়ে দেয়, কারণ তিনি পাওয়ার প্লে এবং ডেথ দুই সময়ই খুব কার্যকর ছিলেন। ফলে এখন অন্য বোলারদের ওপর দায়িত্ব আরও বেড়ে গেছে। সুয়াস শর্মার অভিজ্ঞতা হয়তো কম, কিন্তু তার বলের ভ্যারিয়েশন রয়েছে এবং ব্যাটসম্যানদের জন্য তাকে পড়া সহজ নয়। যদি তিনি মিডল ওভারগুলিতে উইকেট নিতে পারেন, তাহলে দলের জন্য বড় সুবিধা হতে পারে। অন্যদিকে জ্যাকব ডাফি তার নিখুঁত লাইন, লেংথ এবং শৃঙ্খলার মাধ্যমে ব্যাটসম্যানদের আটকে রাখতে সক্ষম। তবে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, এই বোলিং আক্রমণ কি এতটাই শক্তিশালী যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংকে থামাতে পারবে? কারণ যদি বোলাররা লাইন হারায়, তাহলে এই মাঠে রান বৃষ্টি হতে একেবারেই সময় লাগবে না। এখন যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলা হয়, তাহলে ওপেনিংয়ে নামতে পারেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। এই জুটি পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। যদি তারা দুজনই ছন্দে থাকেন, তাহলে বোলারদের শুধু বল তুলেই যেতে হবে। অভিষেক শর্মা তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং শুরু থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করতে ভালোবাসেন। অন্যদিকে ট্রাভিস হেডের খেলাও সম্পূর্ণ নির্ভীক, তিনি সময় নষ্ট না করে বড় শট খেলতে শুরু করেন। যদি এই দুজন শুরুতেই রিদম পেয়ে যান, তাহলে পাওয়ার প্লেতেই ম্যাচের মোড় পুরোপুরি এসআরএইচের দিকে ঘুরে যেতে পারে। ৩ নম্বরে থাকবেন ঈশান কিষান, যিনি এই ম্যাচে অধিনায়কত্ব করছেন। এখানে দ্বিতীয় বড় পরিবর্তন দেখা গেছে, কারণ নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে বাইরে রয়েছেন। ঈশান কিষানের জন্য এটি একটি বড় দায়িত্ব, কারণ একদিকে তাকে ব্যাটিং করতে হবে এবং অন্যদিকে দলকে নেতৃত্বও দিতে হবে। তার আক্রমণাত্মক খেলা দলের জন্য উপকারী হতে পারে, তবে অধিনায়কত্বের চাপ তার পারফরম্যান্সে কী প্রভাব ফেলে তা দেখার মতো বিষয়। সত্যি বলতে অধিনায়কের এইভাবে বাইরে থাকা দলের জন্য বড় ধাক্কা, কারণ প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ নেতার অনুপস্থিতি দলের কৌশল এবং ভারসাম্যের ওপর প্রভাব ফেলে। এখন সমস্ত দায়িত্ব ঈশান কিষানের ওপর এবং দেখা যাবে তিনি এই চাপ কিভাবে সামলান। যদি তিনি ব্যাটিং এবং নেতৃত্ব দুই দিকেই সফল হন, তাহলে এসআরএইচ ম্যাচে বড় চমক দেখাতে পারে। ৪ নম্বরে থাকবেন হেনরিক ক্লাসেন, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যদি ক্লাসেন সেট হয়ে যান, তাহলে কোনো বোলারই নিরাপদ নয়। এরপর নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস এবং অভিনব মনোহর মিডল অর্ডার সামলাবেন। নীতিশ রেড্ডি এমন একজন খেলোয়াড়, যিনি পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিংকে মানিয়ে নিতে পারেন। দলের যদি স্থিরতার দরকার হয়, তাহলে তিনি ইনিংস সামলাতে পারেন, আর যদি দ্রুত রান দরকার হয়, তাহলে বড় শট খেলতেও পারেন। অন্যদিকে কামিন্দু মেন্ডিস তার টেকনিক এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত, যা মিডল ওভারগুলিতে দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর অভিনব মনোহর একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান, বিশেষ করে শেষের ওভারগুলিতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি বেশ কার্যকর। যদি তাকে সঠিক সময়ে ব্যাট করতে পাঠানো হয়, তাহলে তিনি খুব অল্প বলেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। বোলিং বিভাগে দেখা যাবে হার্ষল প্যাটেল, জয়দেব আনাটক্যাট, ব্রাইডন কার্স এবং হার্ষ ডুবেকে। হর্ষল প্যাটেল তার স্লোয়ার বল এবং ডেথ ওভারের বোলিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে তিনি ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধা দিতে পারেন। জয়দেব উনাদকাট তার অভিজ্ঞতার মাধ্যমে বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে আসেন এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারেন। ব্রাইডন কার্স তার দ্রুত গতি এবং আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত, যা ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে সাহায্য করে। অন্যদিকে হর্ষ দুবে স্পিন অপশান হিসাবে দলে ভারসাম্য আনবেন এবং মিডল ওভারগুলোতে কিফায়তি বোলিংয়ের পাশাপাশি উইকেটও তুলতে সক্ষম। এখন যদি হেড টু হেড রেকর্ডের কথা বলা হয়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে লড়াই সবসময় বেশ টানটান হয়েছে। তবে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় এসআরএইচের পাল্লা কিছুটা ভারী। সাম্প্রতিক ম্যাচগুলোতেও এসআরএইচ একাধিকবার আরসিবিকে হারিয়েছে, বিশেষ করে সেই 287 রানের ম্যাচ, যা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। তবে এইবার গল্পটা একটু আলাদা, কারণ আরসিবি নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে এবং দর্শকদের সমর্থন পুরোপুরি তাদের পক্ষেই থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচে জয় কার হবে? যদি আরসিবির ব্যাটিং লাইনআপ ছন্দে থাকে, তাহলে তাদের থামানো খুব কঠিন হয়ে যাবে।
কিন্তু যদি এসআরএইচের ওপেনাররা শুরু থেকেই আক্রমণ শুরু করে দেয় তাহলে ম্যাচ একতরফাও হয়ে যেতে পারে। সব মিলিয়ে বিচার করলে আরসিবি কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু হালকাভাবে নেওয়া একেবারেই বড় ভুল হবে। এখন দেখার বিষয় কোচের নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হয় কিনা, নাকি ভক্তদের সন্দেহই সত্যি হয়ে দাঁড়ায়। কারণ ভুল প্লেয়িং 11 নিয়ে নামলে হার প্রায় নিশ্চিত। আপনার প্রিয় দলের নাম কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সাবস্ক্রিপশনই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। জয় হিন্দ, বন্দে মাতরম।